জীবনে সবসময় আমরা যাকে ভালোবাসি সে আমাদের পাশে থাকে না, তবুও তার রেখে যাওয়া স্মৃতিগুলো আমাদের মনে গভীরভাবে থেকে যায়। অনেকেই সেই স্মৃতি সারা জীবন বুকের ভিতরে লালন করে। পরিণীতা এমন এক হৃদয়ছোঁয়া গল্পের নাম। এই গল্পটা আপনার একবার হলেও দেখা উচিত। তাই আর বেশি কথা না বলে মূল গল্পে যাই। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সিনেমার শুরুতে দেখা যায় মেহুলের বাবা মেহুলের জন্য অপেক্ষা করছে, কারণ আজ মেহুলের রেজাল্ট প্রকাশ হবে। কিছু সময় পর মেহুল বাড়িতে আসে, কিন্তু তার মন খারাপ। রেজাল্ট শিট তার বাবা হাতে নেয়, দেখে তার মেয়ে ৮৬% নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে। বাড়ির সবাই অনেক খুশি। মেহুল ভিতরে গিয়ে ফ্রেশ হচ্ছে, এমন সময় তার মা এসে দরজায় ধাক্কাতে থাকেন। কিছু সময় পর মেহুল দরজা খোলে। তার মা বলে বাবাই আত্মহত্যা করেছে। মেহুল পুরোপুরি শকড হয়ে যায়। এরপর সে এক দৌড়ে বাবাইদার বাড়িতে চলে আসে। বাবাইদার মা বসে কাঁদছে। বাবাইদার মা মেহুলকে বলে, তোর বাবাইদা আর নেই রে। সে উপরের ঘরের দিকে ইশারা করে। তখন মেহুল উপরে উঠে যায়। সে দেখে বাবাইদার বডি। মেহুল কাঁদতে থাকে। একটা সময় পর মেহুলের চোখে মুখে রাগের ছায়া পড়ে যায়। এরপর সে এক দৌড়ে সেখান থেকে চলে যায়। এরপর সিনেমার সিন ফ্ল্যাশব্যাকে চলে আসে। দেখা যায় মেহুলের বাবাইদা বাড়িতে আসে, কারণ সে বাবাইদার কাছে টিউশন পড়তো। বাবাইদার মা মেহুলকে বলে সে যেন বাবাইদাকে বিয়ের জন্য রাজি করায়, কেননা অনেক মেয়ে দেখা হয়েছে, তার বিয়ের বয়সও পার হচ্ছে, কিন্তু বাবাইদা বিয়ে করছে না। পড়ার সময় হলে মেহুলের সামনের চুলগুলো বাবাইদা হাত দিয়ে সরিয়ে দেয়। মেহুলের কাছে এই অনুভূতিটা একেবারে অন্যরকম, কারণ সে বাবাইদাকে অনেক আগে থেকেই পছন্দ করে। বাবাইদার মামা মেহুলকে বলে একজন মেয়ে আছে যে প্রেসিডেন্ট কলেজে পড়ে এবং দেখতে অনেক সুন্দর, কিন্তু মেহুল বাবাইদার কাছে সেই মেয়ে সম্পর্কে বাড়িয়ে বাড়িয়ে বলে যে মেয়েটি মদ খায়, একই ক্লাসে ৩ বছর ফেল করেছে, মেয়ের বাবা ড্রাগের বিজনেস করে। মেহুলের উদ্দেশ্যে বাবাইদা যেন তাকে ছাড়া কাউকে বিয়ে না করে। মেহুলের 2 বান্ধবী ছিল, মোটু ও টুসু। তারা মেহুলের সম্পর্কে সবকিছুই জানতো। মেহুল বাবাইদাকে পছন্দ করে সেটাও। তারা সবসময় মেহুলকে মোটিভেট করত যেন বাবাইদাকে সে মনের কথা খুলে বলে, কিন্তু মেহুল ভয় পেত, যার কারণে সে তার মনের কথা কখনোই বাবাইদাকে বলতে পারেনি। একদিন সে বাবাইদার রুমে আসে আর দেখে বাবাইদা ঘুমিয়ে আছে। মেহুল সেখান থেকে বাবাইদার ডায়েরি নিয়ে পড়তে থাকে। বাবাইদা একটা মেয়েকে নিয়ে লিখছিল। ডায়েরিতে অনেকগুলো কবিতাও লিখেছে মেয়েটিকে নিয়ে। সেই সাথে ডায়েরিতে লেখা ছিল, তোর এক্সামের পর আমি তোকে প্রপোজ করব। ঠিক সে সময় বাবাইদা মেহুলের কাছ থেকে ডায়েরিটা কেড়ে নেয়। মেহুলের পর মনে মনে ভাবতে থাকে, বাবাইদা হয়তো আমাকে পছন্দ করে, আমার এক্সামের পর আমাকে প্রপোজ করবে। মেহুল একদিন বাবাইদার সাথে হাঁটছিল। সে বাবাইদাকে বলে, বাবাইদা তুমি তো আমাকে ছেড়ে কোনোদিন যাবে না। বাবাইদা বলে, সেটা তো তুই যাবি যখন তোর বিয়ে হবে। তখন মেহুল বলে, আমি কোনোদিন বিয়েই করব না। তাদের দুজনকে একসাথে দেখে কয়েকজন ছেলে সিটি বাজায়। মেহুল তখন ক্ষেপে যায়। সে কিছু বলতে যাবে, এমন সময় বাবাইদা তার হাত ধরে নেয়। আর এতে মেহুল অনেক খুশি হয়, কারণ বাবাইদা তার হাত ধরেছে এজন্য। এরপর একদিন মোটু ও টুসু একটি সিডি নিয়ে মেহুলের বাড়িতে আসে। তারা বসে নীল ছবি দেখছিল। এমন সময় দরজায় বাবাইদা আসে আর মেহুলকে ডাকতে থাকে। মেহুল টিভি বন্ধ করে দেয়, কিন্তু বাবাইদা এসে রিমোটের ওপর বসে পড়ে, যার কারণে রিমোটে চাপ লেগে আবার টিভি চালু হয়ে যায়। বাবাইদা তো অবাক হয়ে যায়। এরপর বাবাইদা সেখান থেকে চলে যায়। মেহুল বাবাইদার কাছে আসে আর বলে, আমার কোনো দোষ নেই, ওরা দুজন সিডিটা এখানে নিয়ে এসেছে। বাবাইদা বলে, তুই অনেক বড় হয়ে গেছিস, সেটা আজ বুঝলাম, আর তোর এই বাড়িতে আসার দরকার নেই। মেহুল অনেক অনুরোধ করার পর বাবাইদা তাকে বলে, আচ্ছা কাল আসিস, তোকে আমি একটা কথা বলবো, আমার মনে হয় সেই কথা বলার সময় এসেছে। মেহুল বলে, কি বলবে? তখন বাবাইদা বলে, কাল দোলের দিন তোকে আগে আবির দিব, তারপর বলবো। মেহুল তো অনেক খুশি হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, কাল বাবাইদা তাকে হয়তো প্রপোজ করবে। পরের দিন মেহুল অনেক খুশি, বাবাইদার কাছে যাচ্ছে রং লাগানোর জন্য। তখন তার মা বলে পূজা করে যেতে। সেখানে গিয়ে মেহুল দেখে সিঁদুরের কোটা। সেখান থেকে কিছুটা সিঁদুর নিয়ে আবিরের মধ্যে দিয়ে দেয়। সে চায় বাবাইদা তার সিঁথিতে এই রঙে রাঙিয়ে দিক। সে আসে বাবাইদার কাছে। বাবাইদা বলে, 2 বছর থেকে ভালোবেসেছি, কিন্তু বলতে পারিনি, তুই ডায়েরি পড়ে বুঝতে পারিসনি, চোখ বন্ধ কর। মেহুল চোখ বন্ধ করে আর মনে মনে ভাবে বাবাইদা তাকে প্রপোজ করবে, কিন্তু তাকে চোখ খুলতে বলা হয়। মেহুল দেখে বাবাইদার পাশে একজন মেয়ে দাঁড়িয়ে আছে। বাবাইদা বলে, এর নাম সায়ন্তিকা, আমার ক্লাসমেট এবং আমার কলিগ। গতকাল তাকে প্রপোজ করেছি আর সে হ্যাঁ বলেছে। এইসব দেখে মেহুলের চোখে পানি চলে আসে
বাবাইদা বলে, কি ব্যাপার, তোর চোখে পানি কেন? মেহুল বলে, চোখে রং গিয়েছে। মেহুল এখানে সায়ন্তিকাকে রং মেখে চলে যায়। মেহুল কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। এরপর মেহুল অন্যরকম হয়ে যায়। সে কারোর সাথে তেমন কথা বলে না, বান্ধবীদের এড়িয়ে চলে, গলির রাস্তায় ছেলেদের সাথে আর খেলা করে না। সবকিছু বাদ দিয়ে এখন সে পড়ায় মন দিতে চায়। সামনে তার এক্সাম। বাবাইদা তাকে মাঝে মাঝে ফোন দেয়, কিন্তু সে তার ফোন রিসিভ করে না। কিছুদিন পর তার এক্সাম শুরু হয়ে যায়। এরপর একদিন সে দেখে বাবাইদার বাড়ির সামনে পুলিশের গাড়ি, কিন্তু মেহুল সেটাকে কোনো রকম গুরুত্ব দেয় না। একদিন পরীক্ষা শেষ করে মেহুল ফিরছিল, তখন বাবাইদা তাকে ডাক দেয়, কিন্তু তার হাতে একটি চিঠি দেয়। মেহুল বলে, আবারও আরেকটা সারপ্রাইজ? তোমার প্রত্যেকটা সারপ্রাইজ কি আমার জন্য? বাবাইদা বলে, সময় করে পড়ে নিও, আর আমার সাথে একবার দেখা করতে পারবে? মেহুল বলে, আমার পরীক্ষা চলছে, তুমি জানো না? কথাটি বলে মেহুল সেখান থেকে চলে যায়। পরীক্ষা শেষ হয়ে যায়। একদিন তার রেজাল্ট দেয়। মেহুল খুব ভালো রেজাল্ট করেছে। মেহুলের মা তাকে এসে বলে, বাবাইদা সুইসাইড করেছে। আর এই দৃশ্যটি আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। মেহুল বাবাইদাকে এক নজর দেখে এবং সেখান থেকে দৌড়ে বাড়িতে আসে। বাড়িতে এসে মেহুল কাঁদতে থাকে। তার মা তার কাছে আসলে সে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কিছু সময় পর মেহুলের ভাই এসে বলে, মা বাবাইদাকে নিয়ে যাচ্ছে, ওকে নিয়ে একবার বেলকনিতে আসো। এরপর মেহুলকে নিয়ে তার মা বেলকনিতে আসে এবং বলে, দেখো বাবাইকে নিয়ে যাচ্ছে, ওকে একবার দেখে নি। কিন্তু মেহুল তার দিকে তাকায় না। এরপর সে ঘরের ভিতর চলে যায়। ঘরের ভিতরে এসে মেহুল তন্ন তন্ন করে চিঠিটি খুঁজতে থাকে এবং একটা সময় পর বাবাইদার দেওয়া চিঠিটা পেয়ে যায়। এরপর সেই চিঠিটা পড়তে থাকে। চিঠিতে কি লেখা ছিল সেটা আমরা কিছু সময় পর জানতে পারবো। এরপর সিনেমার সিন 4 বছর পর শিফট হয়। মেহেরুল এখন ছোট্ট একটি সরকারি চাকরি করে। অফিসে যাওয়ার আগে প্রতিদিন সে বাবাইদার মায়ের কাছে যায়। বাবার মা এখন অসুস্থ। তার সকল দেখাশোনার দায়িত্ব মেহেরুলের। সে তার সকল খরচ বহন করে এবং একটি কাজের লোকও রেখে দিয়েছিল সেবা যত্ন করার জন্য। মেহেরুল সেখানে গেলে বাবাইদার মা বাবাইদাকে মনে করে কাঁদতে থাকে। মেহেরুল তাকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে আসে অফিসে। ছোট্ট একটি অফিসের মধ্যে একগাদা মানুষ। সেখানে সারাক্ষণ টাইম মেশিনের শব্দ আর ওপরে ফ্যানের শব্দ। সবকিছু মিলে মেহেরুল একেবারে মানসিকভাবে ভেঙে পড়ে। মেহেরুলের একজন সহকর্মী আনন্দ তার কাছে আসে এবং সে মেহেরুলকে বলে, ইউনিকর্নে আজকে আবার ইন্টারভিউ নিচ্ছে। আনন্দ বলে, আপনি সেখানে যান। এর আগে মেহেরুল সেখানে কয়েকবার ইন্টারভিউ দিয়েছে, কিন্তু সেখানে তার জব হয়নি। এরপর মেহেরুল আবার ইন্টারভিউ দেয়। বাড়িতে তার বাবা অসুস্থ। প্রতি মাসে অনেক খরচ হয়ে যায়। চারিদিকের মানসিক চাপে মেহেরুলের মেজাজ খিটখিটে হয়ে যায়। এখন সবার সাথে কথা বলার সময় সে রেগে গিয়ে কথা বলে। মেহেরুলের মা বলে, একসাথে দুইটা পরিবারের দায়িত্ব নিলে এরকমই তো হবে, এভাবে কতদিন চালাতে পারবি? মেহেরুল বলে, যতদিন বাঁচবো ততদিন এভাবেই চালিয়ে যাব। মেহেরুল ছাদে আসে। সে বাবাইদাকে ইমাজিন করে। বাবাইদা তাকে বলে, কিরে, তোর খবর কি? মেহেরুল বলে, ওই বাড়িতে আমার না হওয়া একটি সংসার পড়ে আছে। বাবাইদা বলে, মেহেরুল, জীবনটা অনেক বড়। মেহেরুল হারলে উঠে দাঁড়াতে হয়। তখন মেহেরুল বলে, একটু ভালোবাসো না তুমি আমায়? আমি কিভাবে বেঁচে আছি একটু জানার চেষ্টা করলে না? জীবনটা আমার ছারখার হয়ে গেল বাবাইদা, কেন তুমি আমায় ভালোবাসলে না? জীবনটা অন্যরকম হয়ে যেত। কথাটি বলে সে কাঁদতে থাকে। এদিকে তার সকল কথা তার ছোট ভাই শুনছিল এবং তার বোনের এই অবস্থা দেখে সে মনে মনে কষ্ট পায়। এরপর সুন্দর একটি গান গায়, ঠিক তোর মতো কেউ ভালোবাসে না। আর এই গানের সাথে সাথে মেহেরুল বাবাইদাকে সবসময় তার জীবনের সাথে ইমাজিন করতে থাকে। মেহেরুল অফিসে আসে। তার কলিগ আনন্দ সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। সে মেহেরুলকেও মিষ্টি দিতে আসে, কিন্তু মেহেরুল সে মিষ্টি খেতে চায় না। আনন্দ বলে, ইউনিকর্নের জবের জন্য যে ইন্টারভিউটা দিয়েছিলেন তাতে আপনি সিলেক্টেড হয়েছেন। মেহেরুল সেখানে গিয়ে দেখে সত্যি নোটিশ বোর্ডে তার নাম রয়েছে। মেহেরুল খুব খুশি হয়। এদিকে দেখা যায় মেহেরুলের মা মেহেরুলের বান্ধবীদেরকে বাড়িতে ডেকে আনে, কারণ তার বান্ধবীদের সকলের বিয়ে হয়ে গিয়েছিল এবং তাদেরও বেবি হয়েছে। মেহেরুলের মা চায় মেহেরুল বিয়ে করুক এবং তার সন্তান হোক, কিন্তু মেহেরুল তো আবিরের সাথে সিঁদুর মেখে আগেই বাবাইদাকে বিয়ে করেছিল। পরের দিন সকালে মেহেরুল নতুন অফিসে এসে জয়েন করেন। সবাই তাকে শুভেচ্ছা জানায়। অফিসের বস রণদেবের সাথে পরিচিত হয় মেহেরুল। অফিস শেষে আনন্দ তার সাথে দেখা করে বলে, নতুন অফিস কেমন ছিল? মেহেরুল বলে, এখানে অনেক কম্পিটিশন। আনন্দ বলে, নিজেকে পরিবর্তন করুন, বসকে ইমপ্রেস করার চেষ্টা করুন, বস খুশি হলে সবকিছু সহজ হবে। মেহেরুল তার একমাত্র স্বর্ণের চেইন বিক্রি করে দেন। এরপর সে পার্লারে গিয়ে নিজেকে একেবারে নতুন একটি রূপ দেয়।
অফিসে আসলে সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ গতকালের মেহেরুল আর আজকের মেহেরুল যেন একেবারেই আলাদা। রণদেব তাকে দেখে খুব ইমপ্রেস হয়। মেহেরুল পুরোপুরি কনফিডেন্স নিয়ে তার বসকে ইমপ্রেস করার চেষ্টা করে। মেহেরুল একদিন ইচ্ছে করে অফিসে দেরি করে তার বসকে ইমপ্রেস করার জন্য। বস এবার পুরোপুরি মেহেরুলের প্রতি ইমপ্রেস হয়ে যায়। একদিন অফিসের বাইরে মেহেরুল দাঁড়িয়েছিল। রণদীপ তাকে বলে, আমি তোমাকে বাড়ি পর্যন্ত লিফট দিয়ে দিই। মেহেরুল বলে, প্রয়োজন নেই স্যার, আমি বাসে করে যেতে পারবো। পরের দিন মেহেরুলের বস মেহেরুলের জন্য একটি প্রাইভেট গাড়ি পাঠিয়ে দেয়। বসের সাথে মেহেরুল সময় কাটাতে থাকে। একদিন তার বস তাকে কফি খাওয়ার জন্য অফার করে। রণদীপের সাথে কফি খেতে যাওয়ার সময় মেহেরুলের কাছে একটি ফোন আসে। বাবাইদার বাড়ির কাজের লোক তাকে ফোন করেছে। সে বলে বাবাইদার মা আর নেই। কথাটি শুনে মেহেরুল একেবারে স্তব্ধ হয়ে যায়। এরপর সে বাবাইদার বাড়িতে আসে। সেখানে এসে বাবাইদার মায়ের সাথে জড়ানো পুরনো স্মৃতিগুলো মনে করে কাঁদতে থাকে। আনন্দ আবার আসে মেহেরুলের সাথে দেখা করতে। সে বলে, কয়েকদিন থেকে আপনি আমার ফোন ধরছেন না। মেহেরুল বলে, আমি একটু ব্যস্ত ছিলাম। আনন্দ বলে, আপনি যে কাজ করতেছেন তাতে অনেক রিস্ক রয়েছে, তবে আপনি যে কোনো বিপদে আমাকে স্মরণ করবেন। মেহেরুল বলে, ঠিক আছে। একদিন মেহেরুলকে তার বস ড্রিঙ্কস করার জন্য অফার করে। সেদিন তার বস তাকে প্রপোজ করে। মেহেরুল তার সাথে কথা বাড়াতে থাকে। মেহেরুলকে রণদীপ একটি বেডরুমের মধ্যে নিয়ে আসে। আর ঠিক সেই সময় তার স্ত্রী তাকে ফোন করে। রণদীপ বলে, তার একটি সমস্যা, সবসময় ভুল জায়গায় ভুল সময় এন্ট্রি নেয়। মেহেরুল বলে, ঠিক আছে। তাই সে সবসময় ভুল জায়গায় ভুল সময় এন্ট্রি নেয় বলেই একজন পৃথিবী ছেড়ে চলে গেছে। রণদীপ বলে, কে সে? মেহেরুল বলে, বাবাইদা। মেহেরুল বাইরে যেতে লাগলে রণদীপ তার সাথে জোর করে ইন্টিমেট হতে চায়। সেখানে থাকা মদের বোতল দিয়ে মেহেরুল রণদীপের মাথায় আঘাত করে। মেহেরুল থানায় এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর আমরা নিউজে দেখতে পাই রণদীপ এবং তার স্ত্রী সায়ন্তিকার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। একদিকে রণদীপ মেহেরুলের শ্লীলতাহানি করার চেষ্টা করেছে, অন্যদিকে রণদীপ এবং সায়ন্তিকা মিলে শেয়ারের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে। এছাড়া আজ থেকে 4 বছর আগে বাবাইদার আত্মহত্যার জন্য প্ররোচিত করেছিল রণদীপ এবং তার স্ত্রী সায়ন্তিকা, এবং সেটা তদন্ত করার জন্য আদালতের কাছে মেহেরুল দাবি জানায়। সিনেমার সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা বাবাইদার লেখা মেহেরুলের কাছে চিঠির কথাগুলো জানতে পারি। চিঠিতে বাবাইদা লিখেছিল, হয়তো তুমি সেটা জানো না, একদিকে তুই আমার ফোন ধরছিস না। মেহেরুল, জানিস জীবনে এমন অনেক সময় আসে যখন নিজেকে খুব অসহায় মনে হয়। আমার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর জয়েন করলাম। তখন আমার সাথে জয়েন করলো সায়ন্তিকা সহ আরো কয়েকজন। ওখানে আমাদের বস ছিল রণদীপ। সায়ন্তিকা কি যেন একটা পারফিউম ব্যবহার করত, যেটাতে স্যার পাগল হয়ে যেত। আমার চেনা সায়ন্তিকা কর্পোরেটের ছায়ায় একেবারে পাল্টে গেল। একদিকে আমি তার জন্য অপেক্ষা করছিলাম, আর সে শুধু এগিয়ে যাচ্ছিল রণদীপের দিকে। একদিন সবকিছু পাল্টে গেল। রণদীপ স্যারের রুমে গিয়ে দেখলাম আমার সায়ন্তিকা তার সাথে ঘনিষ্ঠ অবস্থায় আছে। রণদীপের সাথে আমার হাতাহাতি হলো। সায়ন্তিকা ও রণদীপ মিলে আমার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা করলো। আমি তোর বাবাইদা, আমার একটা সুনাম ছিল, সুন্দরভাবে লেখাপড়া করেছি, এতটা অপমান হব কখনো ভাবিনি। ফরেনসিক রিপোর্টাররাও টাকা দিয়ে মিথ্যাভাবে ফাঁসিয়ে দিল। মনে মনে ভেবেছিলাম আমি হয়তো শেষ, শুধু একজনের প্রতি ভরসা ছিল, সেটা তুই। কিন্তু তুই আমার ফোনগুলো ধরলি না। কিছু মনে করিস না, আমি চলে যাচ্ছি, তোর বাবাইদা। মেহেরুল এবার বলে, যেদিন তুমি মারা গেলে তারপরে আমি জানতে পারলাম সায়ন্তিকা রণদীপকে বিয়ে করেছে। তাই আমি প্রাণপণে চেষ্টা করেছি এই অফিসে জয়েন করার জন্য। আমি জানতাম রণদীপ আমার ফাঁদে পা দেবে। আসলে সায়ন্তিকার দেখানো পথে মেহেরুল হাসছিল। মেহেরুল বলে, আমাকে তো পারতেই হতো। সে বছর দোলে আবিরের সাথে সিঁদুর মিশিয়ে নিয়েছিলাম, অজান্তে তুমি আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলে। স্ত্রীর দায়িত্বটা আমি পালন করব না? আমি তো তোমার পরনেতা। বাবার মৃত্যুর রহস্য উন্মোচিত হওয়ার পর দেখা যায় রণদীপকে পুলিশ আটক করে এবং তাকে ও তার স্ত্রী সায়ন্তিকাকে প্রতারণার জন্য অভিযুক্ত করা হয়েছে। শেষ পর্যন্ত এটা পরিষ্কার হয়ে যায় বাবাইদার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে ওই অফিসে মেহেরুল যোগদান করে। বাবাইদাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়া তার দায়িত্ব ছিল। আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। পরনীতা মুভিটি আমার দেখা সেরা একটা মুভি। এই মুভিটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।